ইরান বললেই আমাদের মাথায় কি আসে? প্রায় তো শোনা যায় যে এটা একটা খলনায়ক দেশ, তাই না? কিন্তু আসল গল্পটা কি আসলেই এতটা সহজ? এই বিশ্লেষণে আমরা দেখব কিভাবে প্রায় 1 শতাব্দীর বিদেশি হস্তক্ষেপ আজকের ইরানকে তৈরি করেছে। এটা কিন্তু কারণ এবং তার পরিণামের এক অবাক করা ইতিহাস। তো প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। খবরের শিরোনামে আমরা যে ইরানকে দেখি তার পেছনের গল্পটা কি? আজকের ইরান কি আসলেই একজন খলনায়ক, নাকি এমন এক শিকার যাকে পরিস্থিতির চাপে পড়ে এই চরিত্রে অভিনয় করতে হয়েছে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। ইরানের এই গল্পের শুরুটা কিন্তু ওর সবচেয়ে বড় সম্পদ, আবার একই সাথে সবচেয়ে বড় অভিশাপ, মানে তেল দিয়ে। 20 শতকের শুরুর দিকে ব্রিটিশ সাম্রাজ্যের লোভী চোখ পড়ে ইরানের বিপুল তেলের ভাণ্ডারের ওপর, আর সেখান থেকেই ইরানের আধুনিক ইতিহাসের প্রথম এবং সবচেয়ে প্রভাবশালী অধ্যায়ের সূচনা হয়। আচ্ছা, অ্যাংলো ইরানিয়ান অয়েল কোম্পানির ব্যবসার এই মডেলটা দেখে কি চেনা চেনা লাগছে? লাগারই কথা, কারণ এটা তো প্রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা কার্বন কপি। যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতকে শোষণ করেছিল, ঠিক সেভাবেই ডার্সি কনসেশন নামের এক চুক্তির মাধ্যমে এই কোম্পানিটাও ইরানের তেল সম্পদ লুট করতে শুরু করে। এটাকে অর্থনৈতিক উপনিবেশবাদের এক নিখুঁত উদাহরণ বলাই চলে। একটু ভাবুন তো, ১৯৩১ সাল, সেই সময়ে কোম্পানিটা লাভ করেছিল ৩,৩৬,০০০ পাউন্ডেরও বেশি। তখনকার দিনে এটা একটা বিশাল অঙ্ক ছিল, আর এই সবটাই আসছিল ইরানের মাটির তলার তেল থেকে। কিন্তু প্রশ্নটা হলো, ইরানের সাধারণ মানুষ এর কতটা পাচ্ছিল? আর এখানে আসল টুইস্টটা। কোম্পানিটা লাভ দেখালো ৩.৫ লাখ পাউন্ডের মতো, অথচ ব্রিটিশ সরকারকে ট্যাক্স দিল কত জানেন? ১০ লক্ষ পাউন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, লাভের চেয়ে প্রায় ৩ গুণ বেশি টাকা সোজা চলে যাচ্ছিল ব্রিটিশ রাজকোষে। এটাকে কি আর দিনের আলোর ডাকাতি ছাড়া অন্য কিছু বলা যায়? একটা আফ্রিকান প্রবাদ আছে জানেন, যতদিন না সিংহ নিজের ইতিহাস লেখা শিখবে, ততদিন ইতিহাস শিকারীর গুণগানই গাইবে। ইরানের গল্পটাও ঠিক এমনই। এতদিন ধরে আমরা পশ্চিমাদের লেখা ইতিহাসই পড়ে এসেছি, যেখানে ইরানকে প্রায়ই খলনায়ক হিসেবে দেখানো হয়েছে। কিন্তু যখন আমরা সিংহের চোখে গল্পটা দেখি, তখন পুরো ছবিটাই কেমন বদলে যায়। তো ব্রিটিশদেরই শোষণের বিরুদ্ধেই কিন্তু ইরানে একটা গণতান্ত্রিক জাগরণ শুরু হয়েছিল। মানুষ আশার আলো দেখতে শুরু করেছিল, কিন্তু সেই আলোটা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ঘটনাগুলো ঘটেছিল খুব দ্রুত। দেখুন, ১৯৫১ সালে মোহাম্মদ মোসাদ্দেক গণতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। আর এসেই প্রথম যে কাজটা করলেন, সেটা হলো তেল শিল্পকে জাতীয়করণ করে দিলেন। তার কথা পরিষ্কার ছিল, ইরানের তেল ইরানের মানুষের। কিন্তু এর ফল কি হল? মাত্র ২ বছরের মাথায় ১৯৫৩ সালে সিআইএ আর MI6 মিলে একটা অভ্যুত্থান ঘটিয়ে তার সরকারকে ফেলে দিল। ব্যাস, ইরানের গণতন্ত্রের গল্প সেখানেই শেষ। আর এটা কিন্তু কোনো আবছা ষড়যন্ত্র তত্ত্ব না। এই অপারেশনের একটা অফিসিয়াল কোড নেমও ছিল, অপারেশন অ্যাজ্যাক্স। স্নায়ুযুদ্ধের ওই সময় এটা ছিল আমেরিকার প্রথম বড় ধরনের গোপন অপারেশন। উদ্দেশ্য শুধু তেলের দখল রাখা না, সোভিয়েত ইউনিয়নকেও দূরে রাখা। এই একটা ঘটনা ইরানের মনে যে গভীর ক্ষত তৈরি করেছিল, তার দাগ আজও রয়ে গেছে। তো মোসাদ্দেককে সরিয়ে আমেরিকা ক্ষমতায় কাকে ফিরিয়ে আনল? শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে। আর এখান থেকেই শুরু হল ইরানের তৃতীয় অধ্যায়। এমন একটা সময়ে যখন ইরান একদিকে আধুনিক হচ্ছিল, কিন্তু অন্যদিকে নিজের সত্তাটাই হারিয়ে ফেলছিল। শাহের শাসনকালটা ছিল, আচ্ছা, এটাকে একটা ২ নৌকায় পা দিয়ে চলার মতো ব্যাপার বলা যায়। একদিকে দেখুন, দেশটা আধুনিক হচ্ছিল, নারীরা অনেক স্বাধীনতা পাচ্ছিল, কিন্তু অন্যদিকে কি হচ্ছিল? শাহ ছিলেন পুরোপুরি আমেরিকার হাতের পুতুল। দুর্নীতিতে দেশটা ডুবে গিয়েছিল, আর সাভাক নামের এক ভয়ঙ্কর গোপন পুলিশ বাহিনী ছিল, যারা সামান্যতম ভিন্ন মত সহ্য করত না। শাহ যে কতটা বাস্তব থেকে দূরে সরে গিয়েছিলেন, তার একটা চমৎকার উদাহরণ হল সৌদি বাদশাহ ফয়সালের এই কথাটা। তিনি শাহকে সাবধান করে বলেছিলেন, আপনি প্যারিসে নন, আপনি ইরানে আছেন। আপনার দেশের ৯০% মানুষ মুসলিম, এটা ভুলবেন না। কিন্তু শাহ হয়তো এই কথাটা কানেই তোলেননি।
শাহের শাসনের বিরুদ্ধে মানুষের মনে যে ক্ষোভ আর অসন্তোষটা জমা হচ্ছিল সেটাই ১৯৭৯ সালে একটা আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। জন্ম নিল ইসলামী বিপ্লব, আর এই বিপ্লব ইরানের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিল। বিপ্লবের পর একটা গণভোট হলো, আর তার ফলাফলটা ছিল অবিশ্বাস্য। দেশের ৯৮.২% মানুষ একটা ইসলামিক প্রজাতন্ত্রের পক্ষে ভোট দিল। ভাবা যায়? এটা কিন্তু শুধু আয়াতুল্লাহ খোমেনির জনপ্রিয়তা ছিল না, এটা ছিল শাহের দুর্নীতি আর আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে একটা জোরালো জবাব। মানুষ তখন মরিয়া হয়ে একটা পরিবর্তন চাইছিল। কিন্তু গণতন্ত্রের স্বপ্নটা আবারও স্বপ্নই থেকে গেল। নতুন সংবিধানে গার্ডিয়ান কাউন্সিল বলে একটা সংস্থা তৈরি করা হলো, যাদেরকে কেউ ভোট দিয়ে নির্বাচিত করেনি, কিন্তু চূড়ান্ত ক্ষমতাটা তাদের হাতেই চলে গেল। মানে এই কাউন্সিল যে কোনো আইন আটকে দিতে পারে, এমনকি নির্বাচনে কে দাঁড়াবে আর কে দাঁড়াবে না সেটাও তারাই ঠিক করে। এক কথায় জনগণের ভোটের ওপর একটা ধর্মীয় নিয়ন্ত্রণ বসিয়ে দেওয়া হলো। তো এত কিছুর পর আমরা এখন এসে দাঁড়িয়েছি এই জটিল ইতিহাসের শেষ প্রান্তে। চলুন দেখি প্রায় ১ শতাব্দীর বিদেশি হস্তক্ষেপ এর ফলটা কি দাঁড়ালো। হেনরি কিসিঞ্জারের একটা বিখ্যাত কথা আছে, আমেরিকার শত্রু হওয়াটা বিপজ্জনক, কিন্তু বন্ধু হওয়াটা মারাত্মক। শাহের শেষ পরিণতি দেখলে এই কথাটা অক্ষরে অক্ষরে সত্যি বলে মনে হয়। যখন বিপ্লবের আগুন জ্বলছে, শাহ আমেরিকার সাহায্য চাইলেন, কিন্তু ভিয়েতনাম যুদ্ধে হেরে যাওয়া আমেরিকা আর কোনো ঝামেলায় জড়াতে চাইল না। তারা তাদের সবচেয়ে কাছের বন্ধুকে মাঝপথে ছেড়ে দিল। এখান থেকেই বোঝা যায় পরাশক্তিদের বন্ধুত্ব আসলে কতটা ঠুনকো। এই পর্যায়ে এসে একবার ইরান আর ভারতের চলার পথে তুলনাটা করা যাক। কেমন? দেখুন, দুটো দেশই কিন্তু নিজেদের পায়ে দাঁড়াতে চেয়েছিল। ইরান যখন তার তেলের ওপর নিয়ন্ত্রণ চাইল, তখন তার গণতন্ত্রকেই শেষ করে দেওয়া হলো। অন্যদিকে ভারত যখন পারমাণবিক শক্তি অর্জনের চেষ্টা করল, তার উপরও কিন্তু অনেক নিষেধাজ্ঞা এসেছিল। কিন্তু ভারত সেই চাপটা সামলে নিয়েছিল এবং স্বনির্ভরতার পথে হেঁটেছিল। এখানে একটা বড় প্রশ্ন চলে আসে। আচ্ছা ভাবুন তো, ১৯৯৩ সালে যদি মোসাদ্দেকের সরকারকে না ফেলা হতো, তাহলে আজকের ইরান কোথায় গিয়ে দাঁড়াত? তাহলে একদম শুরুতে যে প্রশ্নটা দিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম সেখানেই ফিরে আসি। এত কিছু জানার পর এই গল্পের আসল খলনায়ককে, সেই দেশটা যে শুধু নিজের সম্পদের ওপর নিজের অধিকার চেয়েছিল, নাকি সেই সব বিদেশি শক্তি যারা দশকের পর দশক ধরে নিজেদের স্বার্থে একটা দেশের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে? উত্তরটা হয়তো সহজ না, কিন্তু প্রশ্নটা আমাদের সবার জন্য।